ওই তো শ্রীতমা ম্যাডাম। তুই একটু লুকিয়ে থাক, আমি শ্রীতমা ম্যাডামকে কথা বলতে বলতে কার্নিশের ধারে নিয়ে যাব। তুই সুযোগ বুঝে ধাক্কা দিস। ঠিক আছে, তাই হবে। জয়িতা, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, রাইট? ভালোবাসার জন্য সবকিছু করা যায়, কোনো কিছু পাপ নয়, তাই না? একদমই তাই। দেখলি না তুই কিরকম কোয়েশ্চেন পেপার লিক করে বেঁচে গেলি? ভালোবাসার জন্যই তো সবকিছু। তুই এখন যা, কোথাও লুকিয়ে থাক, আমি তোকে সুযোগ বুঝে সিগন্যাল দেবো। আমরা সবাই রেডি আছি। তুমি এবার শ্রীতমা ম্যাডামকে ছাদের কার্নিশের দিকে নিয়ে যাবে, তারপর পায়েলকে ইশারা করবে। পায়েল যখন ধাক্কা দিতে যাবে ঠিক তখনই নিপা দিদি, শ্রীতমা দিদির দাদা ভাই আর নতুন জামাইবাবু ওদের দুজনকে নিয়ে চলে আসবে। শোনো শোনো ভাই, তুমি একদম চিন্তা করো না, এটা পায়েলের ভালোর জন্যই তুমি করছো, এতে ওর উপকারী হবে, কথাটা মাথায় রেখো। ও যখনই দেখবে ওর ভালোবাসার মানুষ তার স্ত্রীর সাথে খুব ভালো আছে এবং ওর ভালোবাসার থেকে নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদির ভালোবাসাটা অনেক গভীর, তখন ও একটা বড় ধাক্কা খাবে আর তাতে ওর মঙ্গলই হবে। ম্যাডাম, আপনি এবার একটু আড়ালে যান। চলে আয় পায়েল। ম্যাডাম, ও কিন্তু আসছে, সাবধান। আমি কথা বলতে বলতে ঝুঁকবো। এসে গেছে। ম্যাম, ওই দিকটা দেখুন, কি সুন্দর না? ওই দিকটা দেখুন, কি সুন্দর না? এদিকটাও তাই। নিচটা দেখুন, ওই দিকটা, ওই দিকটা। তোমাকে আমি রাতুল স্যারের জীবনে থাকতে দেব না ম্যাম। তুমি বাধ্য করলে আমাকে কাজ করতে। কপাল হেলে, কপাল হেলে, কপাল হেলে, কপাল হেলে। এদিকে তো বউ হাত ছাড়া হয়ে গেল। আরে বাবা, এরকম অলক্ষণে কথা কেউ বলে? না না, অলক্ষণে কথার কি আছে? তুমি ওই কোথায় গেল? এই তো ভাই সিদ্ধার্থ, তুমি বলো তো আমি সিএর ব্যাপারে যেটা বলছি সেটা কি ভুল? দেখো, আমি এই কথাটা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। ফার্স্ট টাইম আমার সাথে রাজীব কুমারের ভিউ পয়েন্ট ম্যাচ করে গেছে, সারপ্রাইজিংলি। না মানে শ্রী খুব জেদি, অত সহজে মানবে না। একটু অভিমান ভাঙালেই ক্ষমা করে দেবে। মেয়ে মানুষ তো, বয়ের উপর কতদিনই বা রাগ করে থাকবে। হ্যাঁ, কিন্তু তার জন্য শ্রী বাড়ি ফিরলে না রাতুলকে কিছুটা করতে হবে। দীপা, বলছি তোর ফিল্মি আইডিয়াতেই তো প্রথমবার পায়েল ধরা পড়েছিল, রাইট? তুই আবার একটা কোনো ফিল্মি আইডিয়া দে না, সুবিধাই হবে। হ্যাঁ,
হ্যাঁ নিপা দিদি, তুমি বলো তো এদের দুজনের মিলটা কি করে ঘটানো যায়? সিনেমায় কি হয়? দেখো সিনেমায় তো নাচ গান হয়, কিন্তু আমার থেকে বেশি ভালো নিপাই বলতে পারবে। হ্যাঁ, কিন্তু শুধু গান করলে না চলবে না। অভিমান ভাঙানোর গান করতে হবে। দাঁড়া, আমি দেখছি। এই তো রাতুল, তুমি না এই গানটা শোনার ভালো করে তুলেও নাও। আর ভুল করেও কিন্তু এই গানটা তুমি মোবাইলে চালানোর ভুল করো না, তাহলে শ্রী ভাববে যে তুমি কোনো এফর্টই দাও। উপোস করছি। I'm really sorry, Professor. Professor, I'm sorry, Professor, please. Sorry, Professor. Please, ক্ষমা করে দাও। তোমার কাছে রইল রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার সার। তুমি তো সব জানো রাতুল, আমার লাইফে বেশি লোক নেই। আমি তোমার মতো অত বন্ধু বানাতেও পারি না, আর আসর জমাতেও পারি না, তাই আমার জগৎটা খুব অল্প লোক নিয়ে। তাদের মধ্যে কেউ যদি হার্ট করে না, ইজিলি ভুলতে পারি না, সেটা সব থেকে যায় মনের মধ্যে। স্বপ্নে ফোটে জুই। রাতুল, আমি একটাই রিকোয়েস্ট করতে চাই, ইন ফিউচার আমাকে অবিশ্বাস করো না। ধরে ফেলেছে এই যে মিঠি কুসুমপুরে চলে গেছে, আর সিডও না বলেই কুসুমপুরে গেছে, এই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে কিনা এটা নিয়ে তুমি ভাবছো, তাই তো? মিঠাই, তুমি তো নিজেই শুনলে যে মিঠি সিডের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। মিঠি শুধু ফোন করেছিল সাক্ষ্যর সাথে কথা বলবে বলে। মিঠাই, মিঠি অন্য রকমের মেয়ে, তুমি ওকে চেনো না তো, তাই জন্যই ভয় পাচ্ছ। না গো দিদি, বড় যা, ভয় পাচ্ছি না বড় যা। আচ্ছা, আমাকে একটা কথা বলবে, মিঠি কেন চলে গেল মিষ্টির বাবার কাছ থেকে? আমি ফিরে এসেছি বলে? আচ্ছা, মিঠি সাক্ষর দিদিমণি তো শুধু? হ্যাঁ, তোমরা কিছু লুকোচ্ছ না তো আমার থেকে? মিঠাই রানী ফিলিং জেলাস? জানো তো, মিষ্টির বাবাই এটা শুনতে পেলে খুব খুশি হবে যে ইউ আর ফিলিং জেলাস। আচ্ছা, তোমার এত তাড়া কিসের বলো তো? বাড়িতে বউ অপেক্ষা করছে, তাই তো? করুক না, আমি আজ তোমার বেশি সময় নেব না। ডোন্ট ওয়ারি। শোনো না, একটা কথা বলার আছে। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কি? তুমি আবার বাজে কথা বলছো তুমি। আমি জানতাম তুমি ঠিক এই কথাটাই বলবে। শোনো, দিল্লিতে থাকাকালীন আমরা দুজন যখন খুব সুন্দর সময় কাটাতাম, তখন অনেক রাতেই অনেক বেশি ড্রিঙ্ক করে তুমি কিন্তু আমার বাড়িতেই থেকে যেতে। তোমার সঙ্গে তোমার বউয়ের সম্পর্ক তখন খুব খারাপ ছিল। নেশার ঘোরে তুমি কিন্তু অনেক কিছুই ঘটিয়েছো, শোনো, যার দায় তুমি এখন নিতে চাইছো না। কেন? কারণ কোনো কারণে
তোমার এখন নিজের বউকে খুব পছন্দ হয়ে গেছে। সঙ্গীতা, এসব মিথ্যে গল্প সাজিও না। এগুলো তুমি তোর সাথে বলবে, তারপর আমাদের মধ্যে একটা ঝামেলা হবে। কি লাভ হবে তোমার? দেখো, ব্যাপার হচ্ছে আমি টপার্সের চাকরি ছেড়ে দিয়েছি, আর বাচ্চার দায়িত্ব আমার একার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাই আমি আমার দাবি নিয়ে এসেছি। কিসের দাবি? তুমি যে খেলাটা খেলতে চাইছো না, সেটা বহু জায়গায় খেলা হয়েছে। আজকাল জানো তো অনেক রকমের টেস্ট বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে তোমার এই মিথ্যেটা ধরা পড়ে যাবে। টেস্ট করাও, টেস্ট দেখো কি রেজাল্ট আসে। আমি কিন্তু সবে ভয় পাচ্ছি না, কারণ সত্যি মিথ্যের বিচার আমার দরকার নেই, ওসবের দরকার তোমার। সঙ্গীতা, আমি না জাস্ট নিতে পারছি না। কেন নতুন নাটক শুরু করলে তুমি? কি চাই তোমার? টাকা? না, অধিকার। 2 দিন সময় দিলাম, আমি আসবো তোমার বাড়ি তোমার স্ত্রী হয়ে, আর তোমার স্ত্রী হওয়ার অধিকার তুমি দেবে আমায়। একটা কথা বলার আছে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কোনো বিপদ আপদ কিছু কি? দেখো নন্দা, আমাদের দুজনেরই ডিপার্টমেন্ট আলাদা। ওর ডিপার্টমেন্টে অনেক গোপন ইনফরমেশন থাকে, সেগুলো আমরা জানতে পারি না। ও সেরকম তো কিছু বলেনি, তবে একটা মেসেজ পাঠিয়েছিল। ও বললো যে ওই কুসুমপুরে যেতে হবে কোনো একটা কেসের ব্যাপারে। আচ্ছা, মিঠিও তো কুসুমপুরেই আছে, ছবি টবি তুলতে গেছে, তাই না? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানে কুসুমপুর কি কোনো বিপজ্জনক জায়গা নাকি? বলছি, কেউ একটা মিঠিকে ফোন করো না, হয়তো ভাইয়ের খোঁজ পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে না, শোন, মিঠির কোনো খোঁজ নেই। কাল রাত থেকে এটা জানা গেছে। সিট পার্সোনাল সোর্স লাগিয়ে বলেছিল মিঠির উপর নজর রাখতে, যাতে ওর কোনো বিপদ টিপদ না হয়। হতে পারে সেখান থেকে কোনো খবর পেয়েছে। ভালো লাগছে না রুদ্র, এই ব্যাপারটা একেবারেই ভালো লাগছে না। হঠাৎ দুজনেরই ফোন পাওয়া যাবে না কেন? এই রুদ্র, আমাদের একবার যাওয়া উচিত না? দেখো, ভাই কোথায় আছে, মিঠি কি অবস্থা আছে, কোনো বিপদ আপদ হলো। এই টেনশন নিতে না আর ভালো লাগছে না রুদ্র। মিঠাই, আরে তোমার যাওয়ার দরকার ছিল না। দেখো, কুসুমপুর এলাকায় এরকম অনেক জায়গা আছে যেখানে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। সিট হয়তো সেরকমই কোনো জায়গায় আছে, তাই হয়তো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। পুলিশ দাদা, আমি এই নামেই ডাকতাম তো আপনাকে। নিপা দিদি আমাকে বলেছে, আমি না আমার ছেলে মেয়েদের কথা দিয়েছি পুলিশ দাদা, ওদের বাবাকে আমি খুঁজে বের করবই করব। কিছু না হলেই মঙ্গল, কিন্তু তাই বলে আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না বলুন। উনিও তো আমাকে খুঁজে বের করেছেন, আমি কিছু মনে করতে পারি না, কিন্তু তাও উনি তো আমাকে ঠিক খুঁজে বের করেছেন, খুঁজে বের করে এ বাড়িতে নিয়ে এসেছেন। সবটা আবার মনে করানোর চেষ্টা করছেন, সবটা আগের মতো করে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে আমি আমি মিষ্টির বাবার জন্য এটুকু করতে পারবো না বলুন? নিশ্চয়ই করবে মিঠাই। এর আগেও যখন দাদা ভাইয়ের কিছু হয়েছে তখনও তুমি পাগলের মতো ছুটে গেছো, আর এখনো যাবে। এক্স্যাক্টলি, সেই সিডের ম্যাসিভ অ্যাক্সিডেন্টটার সময় তোমার হয়তো মনে নেই মিঠাই, কিন্তু শুধুমাত্র তোমার উইল পাওয়ারের জন্য সিড বেঁচে ফিরেছিল। তুমি আমার দাদা ভাইয়ের রক্ষা কবচ মিঠাই। তুমি আশেপাশে থাকলে ওর যদি কোনো প্রবলেমও হয়ে থাকে সেটাও কেটে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আর কেউ খারাপ কিছু ভাববো না। মিঠাই, আমরা সবাই মিলে সিটকে নিয়ে ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা,
বলছিলাম যে কতক্ষণ লাগবে কুসুমপুর যেতে? দেখো 4 ঘন্টা তো লাগে, এবার দেখা যাক। হোয়াট? জনার্দন জীবন্ত হয়ে উঠেছেন? এটা কি করে সম্ভব? নো আইডিয়া স্যার, স্থানীয় লোকজন এমনটাই বলছে। অ্যাকচুয়ালি এই কুসুমবন আগে এখানকার জমিদার ভট্ট বংশের সম্পত্তি ছিল। দেখুন এখন তো আর জমিদারির কিছুই নেই, বাড়িটারি যা ছিল সেগুলো সরকার সব অধিগ্রহণ করে নিয়েছে। কুসুমবনটা একেবারে জঙ্গল হয়ে উঠেছে। আর আমি যেটুকু জানি ওখানে বহু পুরনো এক জনার্দনের মূর্তি আছে। দেখুন স্যার, আমি তো এখানে নতুন, তো এইটুকুই জানি, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। আচ্ছা, আমরা ওই বনে যেতে পারি না? পুলিশ দাদা, আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা ঘটেছে। হ্যাঁ রুদ্রদা, আমরা একবার কুসুমবনটাই সার্চ করলে হয়তো, নাকি? শ্রী, সার্চ করবো বললে তো সার্চ করা যায় না। কোন গ্রাউন্ডে সার্চ করবো বলো তো? মিস্টার লাহিড়ী বলছেন ওখানে কোন এক পুরনো মন্দির আছে, আর এইসব জায়গায় সার্চ করা অত সহজ নয়। আচ্ছা মিস্টার লাহিড়ী, ওই জায়গাটা কি কেউ দেখাশোনা করেন? দেখুন, একজন কেয়ারটেকার আছেন, এই জনার্দনের সেবায়েতের বংশধর নাকি উনি, নাম কেশব সাধু। উনি প্রথম জনার্দনের নুপুরের ধ্বনি শুনেছিলেন। আপনি একটা কাজ করুন মিস্টার লাহিড়ী, আপনি মেয়েদের হোটেলে পৌঁছে দিন, ওরা একটু ফ্রেশ হয়নি। আমরা বরং ওই কেশব সাধু কি বললেন তার খোঁজ করি। পুলিশ দাদা, আমার মিষ্টির বাবাইকে আমি তার মেয়ের কাছে নিয়ে যেতে পারবো তো? এ কি? এটা সিডে চশমা না? হ্যাঁ, সিডে চশমা তো। আরো কিছু পেতে পারি আমরা। কি করে খোঁজো? চলো চলো চলো, খোঁজো খোঁজো খোঁজো। এই তো সিডের ঘড়ি, এই যে। হ্যাঁ তাই তো। কেশব বাবু যে বিপদের কথা বললেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে নাকি? ডক্টর ব্যানার্জি, এটা কি করে সম্ভব হতে পারে? জনার্দন কখনো জীবন্ত হতে পারে? তাহলে মিস্টার মধু গেলেন রুদ্রবাবু, এইটা কার ফোন দেখুন তো? তো সিডির মোবাইল। সিডির? হ্যাঁ হ্যাঁ, চার্জ নেই নাকি? একবার অন করে দেখো না। আমি দেখছি, চার্জ নেই। মোবাইলটাই চার্জ দিয়ে অন করে দেখতে হবে যদি কোনো ক্লু পাওয়া যায়। বলছি, মহিলারা তো হোটেলে রয়েছেন, আমার মনে হয় মিঠাই ম্যাডামকে এখানে একবার আনা উচিত, ওনাকে দেখানো উচিত, ওনার থেকে কিছু লুকোনো উচিত নয় আমার মনে হচ্ছে। মানে উনি নিজে আসুন, এসে দেখুন যে মিস্টার মোদক এখানে ছিলেন, এখন হয়তো নেই, সবাই একসঙ্গে খুঁজবো। আমি যাচ্ছি, আমি হোটেলে গিয়ে ওনাকে খবর দিচ্ছি। সেটাই ভালো হবে। যাও 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 যাও। আপনি যান। দেখি। কার সাথে কথা বলছিল গো? কি হয়েছে? ব্ল্যাকমেল নাকি শুনলাম? তুমি এখনো সব কথা আড়ি পেতে শোনো নাকি? আশ্চর্য ব্যাপার তোমার, সত্যি। বাজে কথা কেন বলছো? আবার সেই পুরনো টোনে কথা বলছো, কি হয়েছে স্পষ্টভাবে বলো না। বাচ্চা দুটো শুনছে, আস্তে কথা বলো। কি ব্যাপার, কি হচ্ছে কি? হ্যাঁ, কি
বলছি সিদ্ধার্থর কোনো খবর টবর কিছু পাওয়া গেল? আর মিঠির? এখন তো দেখছি কারোরই ফোন টোন পাওয়া যাচ্ছে না, এদিকে রাতুলটা ফোনই ধরলো না। এত টেনশন হচ্ছে না তাই চলে এলাম এখানে, কোনো খোঁজ পাওয়া যায়নি না? নন্দা, তুই বাচ্চা দুটোকে একটু দেখবি। এদিকে একজনের মুড মর্জি কিছুই বোঝা যায় না। বাচ্চা দুটো বাবার চিন্তায় অস্থির, তার মধ্যে তাদের জেম্মার মাথায় যত উদ্ভট চিন্তা কর, বিরক্ত লাগে। রাজীব, আমি বেরোচ্ছি, একজন ক্লায়েন্ট ডেকেছে। এখন? হ্যাঁ, আর কি করা যাবে বলো, আমাদের ব্যবসায় দিনরাত আছে নাকি। মিঠাইটা একটু সুস্থ হয়ে উঠুক, ও ব্যবসায় ফিরলে আমি আবার একটু হালকা হব। বিশ্বাস করো, আমারও আর ভালো লাগছে না। এই পরিস্থিতি তো হওয়ারই কথা ছিল না। কোথায় এখন আমাদের দুজনের বিয়ে করে সুন্দর করে সংসার করার কথা? একটা বাচ্চা আসছে সোম, এখন তো আমাদের আনন্দে থাকার কথা। না না, কোথা থেকে কি কাণ্ড ঘটছে বলো তো? এই তো এবার দেখবে আর আগের মতো ভয় করবে না। আরে বাবা, বেশি কিছু তো করতে হবে না। দেখো, বিয়ে তো আমরা করবই, আর তারপর তুমি আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের বাড়ি নিয়ে যাবে। ব্যাস, খুবই সামান্য, তাই না? এই না, তোমাকে কোনো কিছু বলে লাভ নেই, এবার আমি নিজের মতো করে বিষয়টা সামলাবো। এবার খেলাটা আমায় খেলতে হবে। শোন, ভদ্রভাবে সম্পর্ক তৈরি করে তোমায় বিয়ে করতে চেয়েছিলাম। তোমার ব্যবসায় ভাগটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম। সবকিছুই তো ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু তোমার ভাই আর মিঠি তোমার আর তোরসার সম্পর্ক ঠিকঠাক করার জন্য উঠে পড়ে লাগলো। ব্যাস, ওখানেই গোলমাল বাঁধলো। এবার আবার আমাকে সবকিছু আমার মতো করে হ্যান্ডেল করতে হচ্ছে। যে আসছে তাকে তুমি তোমার সবকিছু লিখে দেবে। ইয়েস, আর সেটাই হবে তোমার শাস্তি। এইভাবে কি দেখছো সোম? আমাকে চিনতে পারছো না? আই এম সরি। সরি কেন বলছো তুমি? আমি তো তোমার নিজেরই। তোমার সন্তানের মা হতে চলেছি। আমাকে তুমি শুধু নিজের করে নাও, আর কিচ্ছু চাই না। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না।
থেকে বাড়ি ফিরলে না। আর তুমি বেরিয়ে যাওয়ার পরে ভাইয়া ফোন করে জানালো সিটের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কি রাজীব, ও কি বলছে? হ্যাঁ, ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? আসলে ওই কুসুমপুরে কি একটা জায়গা আছে না, ওই কিছু একটা কি বন, এই নন্দা বলো না কি জায়গা? কুসুম বন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কুসুম বনের একটা ঘরে সিদ্ধার্থ নাকি রাত্রির বেলা ছিল, কিন্তু সকাল থেকে ওর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রুদ্ররা ওই ঘরে গিয়ে ওই ঘর থেকে সিদ্ধার্থর জুতো, চশমা, ঘড়ি এই সমস্ত পেয়েছে। শোন, এটা শোনার পর থেকে না আমি খুব চিন্তায় পড়ে গেছি। আচ্ছা কি বলছো বলো তো, মানে আমরা এখনই কুসুমপুর রওনা দিই? সর্বনাশ, এদিকে আমি যে কিসের মধ্যে জড়িয়ে পড়েছি কে জানে। কাল রাতের তো কোনো কথাই মনে পড়ছে না, মাথাটাও ভার হয়ে আছে। সঙ্গীতা নিশ্চয়ই কিছু একটা খাইয়েছে আমাকে। মানুষটা যদি বেঁচে থাকে তারা কোথায় কোথায় গেল? কেন খোঁজ পাওয়া যাচ্ছে না? কেন পাওয়া যাচ্ছে না? আমার পাগল পাগল লাগছে। আমি যাব, আমি মিষ্টির বাবার কাছে যাব। আচ্ছা রুদ্রবাবু, বলছি আমরা ওই কুসুম বনটা আরেকবার গিয়ে দেখতে পারি না? মানে মিঠি ম্যাডাম তো ওখানেই যাচ্ছিলেন, বললেন তো তাই। মিস্টার মোদকও ওখান থেকেই উধাও হয়ে গেলেন, ম্যাডামও ওখান থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওনার। সবকিছু এই কুসুম বনের আশেপাশেই ঘুরছে না, তাহলে ওই দিকটাই আমাদের একবার দেখা উচিত। আপনি একদম ঠিক বলেছেন ডক্টর ব্যানার্জি। আজ রাতে আমরা ওই কুসুম বনে লুকিয়ে ঢুকবো। আর ওই কি নাম, কেশব সাধু, ওকে কিছু জানানো দরকার নেই। এই কুসুম বনটাই সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু। সাবধানে এসো। আচ্ছা শোনো, আমরা এই গাছের আড়ালে আড়ালে থাকবো। কতক্ষণ অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি জানি না। সবাই রেডি তো? হ্যাঁ রুডিদা, এই জঙ্গলই কোনো একটা মিস্ট্রি আছে যেটা থেকে আমরা সিড আর মিঠির খবর পাবো। এই জঙ্গলটা সত্যি খুব মিস্টিরিয়াস। আচ্ছা রুদ্রদা, যে গাড়িটা দাদা ভাইয়ের নামে বুকড হয়েছিল, মানে যেটার অ্যাক্সিডেন্ট হলো, ওটার ব্যাপারে কিছু বোঝা গেল? আর দাদা ভাইয়ের গাড়িটাই বা কোথায়? দেখো, পুলিশ খবর নিচ্ছে। যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা যিনি ভাড়া দেন, সে জানিয়েছে যে কেউ একজন মুখ ঢাকা দিয়ে এসে সিডের নামে গাড়িটা বুক করিয়েছে। আমার না বারবার মনে হচ্ছে যে কেউ আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে যে সিট বেঁচে নেই। কে কে এরকম চেষ্টা করছে পুলিশ দাদা? আচ্ছা, এখানে কি মিষ্টির বাবার কোনো গোপন শত্রু ছিল? না মিঠাই, মানে থাকলেও তো আমি জানি না। রুদ্রবাবু, বলছি আমাদের বোধহয় আর দেরি করা ঠিক হবে না, আমরা কোথাও একটা লুকিয়ে পড়ি। আসলে কি বলুন তো, একটা ভেজা ভেজা পরিবেশ তো, বিদ্যুৎ চমকাচ্ছে, কেন জানি না মনে হচ্ছে আজকে রাতে এই কুসুম বনে কিছু একটা ঘটবে। কি ঘটবে ডাক্তার দাদা? জনার্দন কি এখানে সত্যি জীবন্ত হয়ে উঠেছে? যদি একবার সেই দৃশ্য নিজে চোখে দেখা সৌভাগ্য হয়, তাহলে আমি করজোড়ে একটাই কথা বলবো, আমার ছেলেমেয়েরা বড্ড অবাকা। কোনোদিনও বাবা মাকে একসাথে পাইনি। এবার যেন ঠাকুর একটু দয়া করেন ওদের উপর, আর যেন ওদের কষ্ট পেতে না হয়। আর যেন সব ঠিক হয়ে যাবে মিঠাই, দেখো সব ঠিক হয়ে যাবে।
চলো আমরা বরং এবার কোথাও একটা আড়ালে যাই। সত্যি আজ রাতে এখানে কিছু হয় কিনা দেখি। এসো, এদিকে এসো। চলো। আরে নিপা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এই অন্ধকারে হোঁচট খেলে না গোয়েন্দাগিরি সব বেরিয়ে যাবে। চলো। এই শোনো, আমি না তোমার মতো বুড়ো হয়ে যাইনি, চলো। হয়েছে, চলো। মাঝে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তো মিঠি ম্যাম মনে হচ্ছে। মিঠি, মিঠি তো মিঠি তো মনে হলো। এক ঝলক দেখলাম, ব্যাপারটা কি হলো? চলো না গিয়ে দেখি। আমরা সত্যি সত্যি সাক্ষাৎ জনার্দনকে দর্শন করলাম, যে তোমাদের আমরা সত্যি সত্যি দেখেছি নিয়ে চোখে। আমি ভাবতে পারছি না, মন্দিরের মধ্যে অন্ধকারে কে যেন ছিল। জনার্দনের মূর্তি থেকে জনার্দন নিজে বেরিয়ে এসেছেন। আমার গায়ে কাটা দিচ্ছে, দেখো দেখো তোমাদের। আমি বলি কি, আমরা না সবাই একসঙ্গে মন্দিরটার কাছে যাই, ওখানেই কিছু একটা রহস্য আছে। একবার জনার্দন এলেন, আবার অদৃশ্য হয়ে গেলেন। এগুলো না স্বাভাবিক ঘটনা হতে পারে না। একদম ঠিক বলেছো শ্রী। আমি তো প্রথম থেকে বলছি এর মধ্যে রহস্য লুকিয়ে আছে। একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আমাদের বোকা বানানোর জন্য। কি বলছেন কি পুলিশ দাদা? আমরা সবাই সাক্ষাৎ জনার্দনের দর্শন পেয়েছি, এখানে মিঠিটা কি করে দেখলেন আপনারা বলুন তো? রুদ্রবাবু, আমার মনে হয় আমরা একবার এগিয়ে গিয়ে দেখি। চলুন চলুন চলুন। রাইট, এসব। এই মিঠাই চলো। আচ্ছা আচ্ছা, অন্ধকারে এখানে একজনকে দেখছিলাম না? এই মন্দিরের সামনে ছিল, পেছন ঘুরেছিল, সে গেল কোথায়? সবকিছু কেমন যেন মিস্টিরিয়াস লাগছে। এত এক্সাইটেড হবে না, আমাকে সবটা গুছিয়ে বলতে দাও। মিঠাই, আজ আমরা কুসুম বনে গিয়েছিলাম। কুসুম বনে গিয়ে কেশব সাধুকে আড়াল থেকে নোটিস করি। কেশব সাধু নিজের ঘুঙুরটা জনার্দনের পায়ে লাগিয়ে রেখেছিল কাল। ডক্টর ব্যানার্জি কেশব সাধুর এই ঘুঙুর পরা পাটা কালই লক্ষ্য করেছিল, কিন্তু রিয়েলাইজ করেনি। আজ ছকটা ক্লিয়ার হয়েছে। পুলিশ দাদা, আদৌ কি কাজ হবে বলুন তো? মিষ্টির বাবাই আর মিঠিকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে? ওদের কোনো খোঁজ নেই। এদিকে মিষ্টি আর সাক্ষ্যটা অস্থির হয়ে উঠেছে। আমরা কি উত্তর দেবো ওদের? তোমার দিদি পুলিশ বাবু, পুরো রহস্যটা কি কিছু কি বোঝা যাচ্ছে? আচ্ছা, কাল রাতে তাহলে আমরা কি দেখলাম? রাতুল, তুমি যে ঢুকেই বললে কেশব সাধু ইজ দ্য কালপ্রিট, তাহলে তাকে এবার অ্যারেস্ট কেন করা হলো না? শ্রী, শান্ত হও, আমাকে পুরো ঘটনাটা গুছিয়ে বলতে দাও। এই কেশব সাধু আছে না, ও একটা মিথ তৈরি করেছে। এই কেশব সাধু সবাইকে কুসুম বন থেকে দূরে রাখার জন্য জনার্দন জাগ্রত হয়েছে এরকম একটা গুজব রটিয়েছে, এবং সেটাকে বিশ্বাস করানোর জন্য ও নিজেই ঘুঙুর টুঙুর পরে কুসুম বনে ঘুরে বেড়াতো। অনুমান করা যায় যে মিঠি কোনোভাবে কুসুম বনে এসে পড়েছিল। এখানে এসে হয়তো ও কিছু দেখেছিল, তারপরও সিডকে ডাকে, আর আমরা সেটা সিডের মোবাইলের মেসেজ থেকেই জানতে পারি।
মিঠি সিটকে মেসেজ করে ওকে কুসুমপুরের জনার্দনের মন্দিরে আসতে বলে। তাই সিট রুফটপ ক্যাফে থেকে ডিরেক্ট এখানে চলে আসে। আর এখানে এসেও নিশ্চয়ই মিঠির খোঁজ পায়নি। আর তাই দাদা ভাই কুসুম বনের ধারে রাতটা কাটাতে চায়, আর সেখান থেকেই দাদা ভাইকে গায়েব করে দেওয়া হয়, তাই তো? আর এদিকে মিঠিকে এরা কবজা করে জনার্দন সাজাচ্ছে। আমরা যে কাল রাতে কুসুম বনে নজর রাখতে যাব, সেটা বোধহয় এরা কোনোভাবে টের পেয়েছিল, যে কারণে মিঠিকে জনার্দন সাজিয়ে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নাচ করিয়েছিল জোর করে, তাই তো? ডক্টর ব্যানার্জি তো বলছেন হিপনোটাইজ করে। কেন এসব করেছে কেশব সাধু? কি করেছে মিষ্টি বাবাকে? হ্যাঁ, তার উত্তরটা বোধহয় আমি পেয়ে গেছি। আর নিজেই মিঠি ও সিটের কাছে আমাদের পৌঁছে দেয়, তাতে আমরা তাড়াতাড়ি সিটকে পাবো মিঠাই। তা না হলে প্রথমে অস্বীকার করবে, তারপর টর্চার করে সত্যিটা বের করতে পার। এর মধ্যে যদি ও কোনোভাবে সুইসাইড করে নেয়, তাহলে মিঠাই আমরা জীবনেও সত্যিটা জানতে পারবো না। আমাদের আগে হাতে নাতে ধরতে হবে, তারপর চাপ দিয়ে সত্যিটা বের করতে হবে। দ্যাটস স্কাউন্ড্রেল। তবে আমার মনে হয় না সিটের বড় কোনো ক্ষতি করেছে মিঠাই। মার্ডার একটা বড় ক্রাইম। এই কেশব সাধুর মতো লোকজন খুনটুন করেন, এরা পালিয়ে যাওয়ার ধান্দা করে। পুলিশ দাদা আপনি একটা ফাঁদ পাতুন, আজকে কুসুম বনে একটা ফাঁদ পাতুন। আমার মনে হয় আপনি জনার্দনের মন্দিরে কেশব সাধুকে নিয়ে আসুন, আর আমি মিঠি সাজবো। মিঠি সেজে আমি কেশব সাধুর মুখোমুখি হয়ে ওকে জেরা করব। তাই তুমি তোমার ধন সম্পত্তি সব এই বনে লুকিয়ে রেখেছ। তোমার সেই নিজের ধন সম্পত্তি যদি সাধারণ মানুষ ছিনিয়ে নিয়ে চলে যায়, তা তুমি সহ্য করবে কি করে ঠাকুর? আমার সম্মোহনী শক্তি নাকি দুর্বল হয়ে গেছে। অসম্ভব, অসম্ভব। এবার জনার্দনের মূর্তি তুলে দেখতে হবে স্বর্ণমুদ্রা কোথায় আছে। যাও, গিয়ে নিজ রূপ ধারণ করে এসো, আর তারপর তোমার নিজের ধন সম্পত্তি তুমি নিজেই পার করে দাও অন্য প্রান্তে। যাও। কেশব সাধু, তোমার জারিজুরি শেষ। তুমি নিজেকে কি ভাবো কি? হ্যাঁ, কি হচ্ছে কি এখানে? জনার্দনের স্থানে কি হচ্ছে সব? সবই জনার্দনের লীলা। সেই জন্যই তো আপনাকে আজ হাতে নাতে ধরা গেল। হ্যান্ডস আপ কেশব সাধু, তোমার জারি জুরি সব শেষ। বাকি কথাবার্তা তোমার অপরাধ
সেসব কথা পরে হবে, আগে উত্তর দাও সিট কোথায়? দাদা ভাই কোথায় আছে মিঠি? তুমি জানো নিশ্চয়ই। না সুলামাদি, আমি তো জানি না। আমি স্যারকে ফোন করে ডেকেছিলাম ঠিকই। অ্যাকচুয়ালি আমি ছবি তুলতে তুলতে এই মন্দিরে ঢুকে পড়েছিলাম, এসে দেখলাম এই লোকটা না মন্দির খোঁড়ার চেষ্টা করছিল, সেই ছবিটা আমি তুলে ফেলেছি। তারপর আমার মনে হলো এখানে কিছু একটা তো গন্ডগোল হচ্ছে, এই জন্য আমি স্যারকে ডেকেছিলাম। তারপরে এই লোকটা কিছু একটা করেছে, আমি সেন্সলেস হয়ে পড়ি। তবে যখন জ্ঞান ফিরলো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমি মানুষ নই, আমি জনার্দন। আমি কি করছিলাম আমি নিজেও মনে করতে পারছি না ঠিক। বাই দ্য ওয়ে, স্যার কি এসেছিলেন নাকি এখানে? তার মানে তুমি জানো না মিষ্টি ভাবি কোথায়? এত কাণ্ড করে তার মানে আমরা মিষ্টি ভাবির খোঁজ পেলাম না। আমি বাচ্চাদেরকে গিয়ে কি উত্তর দেবো তাহলে সেটা পারিনি। আমি ওদেরকে গিয়ে কি উত্তর দেবো সেটা পারিনি। মিষ্টি ভাবিকে আমি নিয়ে যেতে পারলাম না। যে খোঁজ স্যারকে মিসিং নাকি? ওকে, তার মানে এই লোকটারই কাজ এটা। যেতে দাও, আমায় যেতে দিন এখান থেকে, নইলে কিন্তু আমি এলো পাথারি গুলি চালাবো। এসব তুমি কিন্তু রিভলভারটা রেখে দাও, তুমি যেটা করছো বেআইনি, তুমি কিন্তু পালাতে পারবে না। দারোগা সাহেব যেতে দিন আমায়, যেতে দিন। কেশব, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, রিভলভার কিন্তু লোডেড, গুলি চলে গেলে তোমার আরো বড় সাজা হতে পারে। বোকার মতো কাজ করো না। দেখো, তুমি কিন্তু পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। সারেন্ডার করো। না, জনার্দনের ধন সম্পত্তি কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। আমি ভট্ট বংশের সেবায়েতের শেষ বংশধর। জনার্দনের ধন সম্পত্তি আমার ধন সম্পত্তি। সরকার কোন অধিকারে তার লুট করে নিয়ে যাবে? কোন অধিকারে? কেশব, কেশব দেখো তোমার পেছনে কে দাঁড়িয়ে, স্বয়ং জনার্দন দাঁড়িয়ে আছে। পুলিশ বাবু, যেতে দিন আমায়।